খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে আইনের চেয়ে রাজনীতি মুখ্য মনে করেন বিশ্লেষকরা। সবকিছু নির্ভর করছে সরকার ইচ্ছার উপর। এক্সিকিউটিভ অর্ডারে তিনি যেতে পারেন, অতীতে এরকম উদাহরণ আছে, এবং এটা মূলত ডিপেন্ড করে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর। দেশের মানুষ চাইলেও চিকিৎসা ক্ষেত্রে অমানবিক সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। স্লো পয়জনিং এর অভিযোগ দলটির ওপরেই পড়ে বলছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব সরকারের, মন্তব্য জিএম কাদেরের। মানুষ আবারও জাপাকে ক্ষমতায় দেখতে চায় বললেন সালমা ইসলাম। ইউপি নির্বাচনে প্রচারের শেষ দিনে টাঙ্গাইলের চেয়ারম্যান প্রার্থীর দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত। ভোলায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু। বন্দরনগরীতে ভয়াবহ আগুনে পুড়ল রাসায়নিক কারখানা। নেভাতে গিয়ে হার্ট অ্যাটাকে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক করেছে সরকার। বেসরকারি পরিবহনেও কমবে আশা সড়ক পরিবহন মন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে আরও যা থাকছে। Quick single, maiden test 100 for Liton Kumar Das, and what an innings he has played. অভিষেকের 6 বছর পর টেস্টে লিটন দাসের সেঞ্চুরি, মুশফিকের সাথে 204 রানের অবিচ্ছিন্ন জুটি। চট্টগ্রামে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজনৈতিক প্রকাশ্য অপ্রকাশ্যে সমঝোতা ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তি সম্ভব না। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে সবকিছু। এক্ষেত্রে রাজনীতি না করে খালেদা জিয়ার প্রকৃত অবস্থা জানতে দায়িত্বরত চিকিৎসকদের মতামত জানা জরুরি বলেও মনে করেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি নেতাকর্মীরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। তবে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি অবস্থান থেকে এখনও কঠোর অবস্থানে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আইনের চেয়ে রাজনীতি এখানে মুখ্য, সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। আমি মনে করি না এটা রাজপথের ইস্যু, রাজপথের সমাধানের ইস্যু। সরকার এবং বিরোধী দলের মধ্যে, বিএনপির মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এবং তার পরিবারকে যুক্ত করে এই সমস্যাটার সমাধান হবে। সরকারের হাত এবং আদালতের হাত অনেক লম্বা। যদি সরকার ইচ্ছা করে তাহলে এটা করা আমি মনে করি সম্ভব। আইনে তিনি সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত, সেখানে তার জামিনের আবেদন রিফিউজ করা হয়েছে। এখন এটা এক্সিকিউটিভ অর্ডারে তিনি যেতে পারেন, অতীতে এরকম উদাহরণ আছে, এবং এটা মূলত ডিপেন্ড করে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরে। কারণ কথা হচ্ছে প্রধানমন্ত্রীর ইচ্ছাটা কেন হবে? তিনি তার প্রতিপক্ষকে বাগে পেয়েছেন। রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়ার প্রকৃত অবস্থা কি জানা জরুরি। বিতর্ক এড়াতে দায়িত্বরত চিকিৎসকদের মতামত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। তার অবস্থা কতটুকু সিরিয়াস, তিনি যাদের অধীনে চিকিৎসাধীন আছেন সেই চিকিৎসকরা কিন্তু কেউ এ ব্যাপারে কিছু বলছেন না। বলছেন যারা, তারা হচ্ছেন বিএনপি সমর্থক বা ড্যাবের চিকিৎসকরা, তারা তার চিকিৎসা করছেন না। সুতরাং এই ব্যাপারটা একটু গোলমেলে আছে। তো সুতরাং এটা ব্যাপারটা আসলে চিকিৎসা সংক্রান্ত না, ব্যাপারটা পুরোপুরি রাজনৈতিক। অসুস্থতা বিবেচনায় আবেদন ঝুলিয়ে না রেখে দ্রুত সিদ্ধান্ত জানানো উচিত বলে মত তাদের। 1-11 সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, একটা আন্ডারহ্যান্ড ডিল হয়েছিল যে তিনি ওখানে যাচ্ছেন, রাজনীতি করবেন না, মুচলেখা দিয়ে, এগুলো তো ছিল। তো সুতরাং ওই ধরনের নেপথ্যে যদি একটা সমঝোতা হয়, তাহলে যদি কিছু হয়, তার যদি কিছু হয় তাহলে সরকারকে দায়ী করা হবে। সরকার দায়ী না হলেও এটা আমার মনে হয় না সরকার এটা এড়াতে পারবে। তো সরকারকে এটা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতির স্বার্থে এক্ষেত্রে সমঝোতা হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে আজ। দলটির নেতারা বলেন দেশের মানুষ চাইলেও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে অমানবিক সরকার।
এদিকে অসুস্থ খালেদা জিয়াকে দেখে এসে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন মাওলানা ভাসানীর পরিবার। ডিআরইউতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন যে সরকারের চরিত্র দানবের মতো, তার কাছে মানবিকতার প্রত্যাশা করা বোকামি। দেখবেন মন্ত্রীরা যা বলে আদালতের রায় পড়ে তাই বলা, জনগণের বিস্ফোরণের রিমোট কিন্তু কারো হাতে থাকে না। সে কারণেই বলছি আপনারা প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত থাকবো। খালেদাদের চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হয়। বাইতুল মোকাররমের দোয়া মোনাজাতে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের নেত্রীর আশু রোগ মুক্তি আমরা কামনা করছি। সরকার চরম অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। এদিকে শুক্রবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসেন মাওলানা ভাসানীর পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। তার জন্য পরিবারের আমাদের মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হোক। শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই। অনুরোধ, হ্যাঁ কথা মানে সে কথা বলতে পারে বা কথা বলতে পারে, তো খুব আস্তে আস্তে করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিংয়ের যে অভিযোগ মির্জা ফখরুল করেছেন সেটা বিএনপির ওপরে পড়ে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি হুঁশিয়ারি করেন খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হলে প্রতিরোধ করবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শুরুর আগে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে খালেদা জিয়া ইস্যুতে কোনো নৈরাজ্যের চেষ্টা হলে প্রতিহত করবে আওয়ামী লীগ। কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থান, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে। খালেদার উপর স্লো পয়জনিংয়ের মির্জা ফখরুলের অভিযোগ বিএনপির উপর পড়ে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার পাশে আছেন আপনারা, চিকিৎসার দায়িত্বে আপনারা, আপনাদের পছন্দের লোকেরাই চিকিৎসা করছে। এখানে আওয়ামী লীগকে জড়াচ্ছেন কেন? এখানে শেখ হাসিনা কেন হুকুমের আসামি হবে? এখানে হুকুমের আসামি নিশ্চয়ই বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিণ্ডে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে যাচ্ছে। আলাদা অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা পেলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারেন। আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। তা আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা বড়, তার জীবনটা বড়, নাকি আপনাদের রাজনীতি স্ট্যান্ডবাজিটা বড়? ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনের সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকেই। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জুবায়ের আহসান। এফডিসিতে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল হিসেবে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিতার্কিকরা অংশ নেন।
প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ হলে চলবে না। সরকারকে ব্যবসায়ী ও ভোক্তা সবার স্বার্থ রক্ষা করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সরকারকে সরাসরি এ বিষয়ে প্রপার অ্যাকশন নিতে হবে এবং সবচেয়ে বড় কথা সরকারের বাইরে অন্য কেউ এগুলো এইভাবে মুক্ত বাজার অর্থনীতি মুক্ত বাজার ভাবে চালাতে পারবেন। চলমান ইউপি নির্বাচনের সহিংসতা প্রসঙ্গে GM কাদের ক্ষোভ জানান, বলেন জাতীয় নির্বাচনের আগে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মানুষ এখন নির্বাচনে ভোট দিতেই যেতে চায় না, এটা আমি মনে করি যে এই বিষয়টি থেকে আমাদের সরে আসতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 10 দফা সুপারিশ করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি। দেখা যায় যে অবৈধ মজুদ কোথায় হচ্ছে, সরকারের সেই সংস্থাগুলো জানে কিন্তু সেখানে ধরে না। রোজার মাসে খেজুরের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, অবৈধ মজুদ বেড়ে যায়। তো মজুদ দ্বারা তো মাটির নিচে আমাদের মজুদের জিনিসপত্র রাখে না, সুতরাং সরকারের সংস্থাগুলোকে তদারকি করে যারা অবৈধ মজুদ করছে, কালোবাজারি করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের এই ছায়া সংসদে পরে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলেছেন দলটির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম MP। এজন্য দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মহিলা পার্টির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথাই বলেন। করোনা পরবর্তী জাতীয় মহিলা পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে। সম্মেলনে যোগ দেন চট্টগ্রামের 3 সাংগঠনিক জেলার পাশাপাশি রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা মহিলা পার্টির নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর পার্টির এমন আয়োজনে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। আপনারা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যান, আমি 4 দিন আপনাদেরকে দেখিয়ে দেব। ওনারা যাতে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে সুন্দর জাতীয় মহিলা পার্টি বাংলাদেশকে উপহার দিতে পারি। জুড়ে আপা আমাদেরকে এই দেন সম্মেলনটা করার একটা সুযোগ করে দেন, তাহলে আমরা সম্মেলনটা করতে চাই। আমাদের সাহায্য তো আপা আরো এগিয়ে যাবে, আর একটা মহিলার পাশে তো হাজারো মহিলা থাকে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম MP। বলেন, এরশাদ সরকারের করা উন্নয়নের সুফল এখনো ভোগ করছে দেশের জনগণ। এখন জনগণ বলছে একটা বারের জন্য আর আমি ঘুমাতে পারছি না, একটা বারের জন্য আমাদের কাজ হচ্ছে না, আমরা কি খাবো, কোথায় যাবো, কিভাবে চলবো, হাই হুতাশের মতো এখন প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের কথা। তাই জনগণ বলছে এরশাদের আমলই ছিল সবচেয়ে ভালো, এরশাদকেই আমাদের দরকার। তিনি আরো বলেন, আগামীতেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। 10টা 20টা করে এক একজন লোক কইবা যায় আইসা পর দলে, আর থাকিস তা কেউ কথা শুনিস না। এই তোমরা কথা শুনো, তোমরা চট্টগ্রামের উত্তরে আর বান্দরবনে এই 2 জায়গার মানুষগুলারে আমারে কথা দাও, পারবা দলের ভিতরে আনতে? তোমাদের সময় দিলাম 2 মাসে। চট্টগ্রামে শুরু হওয়া এই প্রতিনিধি সম্মেলন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সারা দেশেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যরাতে শেষ হচ্ছে 3য় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটার মাঠ। বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতায় উদ্বিগ্ন ভোটাররা। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ঘনিয়ে এসেছে ভোটের সময়, বাড়ছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর সহিংসতা। উত্তপ্ত কুমিল্লায় 17 ইউনিয়নের পরিবেশ। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ওরা এক করে ফেলছে, পুরা এক করে কিভাবে আমার এগেনিস্টে মানে আমার পতন করানো যায়, এই ধরনের চেষ্টা ওরা করতেছে। আমার প্রতিপক্ষ যে সেও আমার একই গ্রামের, কিন্তু সে হলো একজন পোল্ট্রিবাজ, সে বিএনপির ক্যাডার ছিল এক সময়। একই চিত্র টাঙ্গাইলের 24টি ইউনিয়নে। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগের মধ্যেই চলছে প্রচারণা। সিরাজগঞ্জের 19টি ইউনিয়নের পরিবেশও আলাদা নয়। সহিংসতার ঘটনা ছড়াচ্ছে উদ্বেগ। ভোট হবে গোপালগঞ্জের 16 ইউনিয়নে। এছাড়া মেহেরপুরের 6, মাদারীপুরের 14 এবং শেরপুরের 9 ইউনিয়নেও হবে ভোট। সবখানেই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা। উৎসবমুখর পরিবেশের সাথে আছে সংঘর্ষের ঘটনাও। নারীদের যাতে সব জায়গায় সমান অধিকার পায় সেটা প্রতিষ্ঠিত করব। আমরা 3 জন ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে আমরা ওয়ার্ক করতেছি। বিরোধী পার্টি যে আছে সে তার ভাই সচিব, তার ভাই SP, সে এই পাওয়ার দেয়, সে
বিভিন্ন অস্ত্র মারা দিতেছে। তারা মাইকিং করছে, মসজিদে মসজিদে মাইকিং করছে যে আমাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে এবং আমাদের বাড়ি ঘেরাও করছে। এসব ঘটনায় উদ্বিগ্ন ভোটাররা। আমরা কোনো ঝামেলা চাই না, আমরা কোনো হানাহানি কাটাকাটি কিছুই চাই না। জনগণ যে সুস্থভাবে যে ভোট দিতে পারে এই পদ্ধতি আমরা চাই। ভোট সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকবে। প্রতিটি উপজেলায় 3 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, প্রয়োজনে আরও বৃদ্ধি করা হতে পারে। প্রি ইলেকশন ডিপ্লয়মেন্ট, যেটা অলরেডি আমরা ডিপ্লয়মেন্ট করে দিয়েছি, এবং অবৈধ দেশীয় অস্ত্র, মাদক, ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের জন্য আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে 1000-এরও বেশি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। এদিন গাজীপুরের কালিয়াকৈর সহ দেশের কয়েকটি পৌরসভাতেও ভোটের আয়োজন করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভোলা ও টাঙ্গাইলে ইউপি নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। টাঙ্গাইলের নাগরপুরে নৌকা প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 4 জন। স্থানীয়রা জানায় দপ্তির ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল হাশেমের 2 সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়ে 2 পক্ষ। আহতদের হাসপাতালে নেয়ার পর তোতা শেখ নামে 1 জন মারা যায়। সন্ধ্যায় ভোলার মনপুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তার সমর্থকরা। মেঘনা নদীর নাসির মাঝি এলাকায় পৌঁছলে স্পিড বোটে এসে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন টিটু। আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোরশেদ আলম টিটু দৌলত খানের ধুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রামের সাগরিকা শিল্পাঞ্চলে ভয়াবহ আগুনে পড়ল রাসায়নিক কারখানা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অতিরিক্ত ধোঁয়ায় হৃদযন্ত্রের বন্ধ হয়ে প্রাণ হারায় এক দমকল কর্মী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে জানায় শিল্প পুলিশ। চট্টগ্রামের সাগরিকা শিল্পাঞ্চলে ভয়াবহ আগুনে পুড়েছে একটি রাসায়নিক কারখানা। সকাল 10:30টার ওই আগুন হোমলেন নামের কারখানাটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের নিরাপত্তায় ছুটি দিয়ে দেয় বেশ কয়েকটি কারখানা। যখন আগুনের গলিগুলো উঠতেছে তখন আমাদের অফিসে যে লোকগুলো ছিল, ওয়ার্কারগুলো, ওগুলো আমরা ফায়ার অ্যালার্ম দিয়ে আমরা লোকগুলো আমরা সরিয়ে দিয়েছি, আমরা বাইরে করে দিয়েছি। জানলা দিয়ে দেখলাম যে আগুন এখানে, তারপর 999 কল দিলাম। 999 কল দেওয়ার পরে ফায়ার সার্ভিস থেকে আবার ফোন দিল যে আমরা আসছি। ফ্যাক্টরির ভিতরে সবাই বাইরে গেছি গাদার এমনি ব্যাগ বাড়ি কিছু নেই নাই, এখন নিতাম আইসি দি ব্যাগ বাড়ি। আমরা করি টেকসু লাইন থেকে দেখতেছি জানালা দিয়ে আগুন জ্বলতেছে শুধু। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ছুটে আসে স্টেডিয়ামে খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা ফায়ার ইউনিট। পরে 12টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করে আমরা একটু ফিজিক্যালি দেখবো আর কি, কী কারণে আগুন লাগলো এবং সম্ভাব্য কী পরিমাণে ক্ষতি হতে পারে, একটু সময় লাগবে। এদিকে ফায়ার সার্ভিস আগুনে ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও কারখানা কর্তৃপক্ষের দাবি ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। যে কোনো একটা কারেন্টের লাইনে যদি পানি যত স্পিডে দেন কারেন্টটা আসে আপনার এখানে আসবে না, ঠিক দাহ্য পদার্থ একখান থেকে পড়লে পুরো জায়গায় ছড়ায় যায়। এখানে 2 কোটি টাকার মতো হবে হয়তো। শিল্প পুলিশ বলছে সকালের ভূমিকম্পে কারখানার বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ভূমিকম্পের কারণে তাদের ইলেকট্রিক লাইনে কিছু ডিস্টার্ব হয় এবং ওইটা ঠিক করার জন্য তারা মিস্ত্রি নিয়ে আসে। তখন ইলেকট্রিক লাইন ঠিক করার সময় স্পার্ক হয়, স্পার্ক থেকে এখানে কেমিক্যাল রাখা ছিল, ওই কেমিক্যালের মধ্যে আগুন ধরে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের জন্য সারা দেশে বিআরটিসি বাস ভাড়া 50% করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন এই নিয়ম চালু হবে বলেও জানান তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে বেসরকারি বাস মালিকরাও শিক্ষার্থীদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাসে যাতায়াত খরচ বাড়ানো হলে দীর্ঘদিন পর আবারও সামনে আসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি। হাফ ভাড়ার দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন চলে রাজধানীর বিভিন্ন সড়কে।
যদিও এ বিষয়ে শুরু থেকেই অনমনীয় অবস্থানে বেসরকারি বাস মালিক সমিতি, তবে শিক্ষার্থীদের ক্রমাগত আন্দোলনের মুখে বিআরটিসি বাসে যৌক্তিক ভাড়া বিবেচনার আশ্বাস দেন সড়ক পরিবহন মন্ত্রী। কনসেশনের বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের জন্য সারা দেশের বিআরটিসি বাস ভাড়া শতকরা 50% কমানোর ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা 50% ভাড়ায় যাতায়াত করতে পারবে। 1 ডিসেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানান মন্ত্রী। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। যাতায়াতের সময় শিক্ষার্থীদের রাখতে হবে ছবিযুক্ত বৈধ আইডি কার্ড। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। শীঘ্রই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। বিআরটিসির বাসের জন্য পুনর্নির্ধারিত বা কনসেশনকৃত ভাড়া সারা দেশে বিআরটিসির বাসে আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিআরটিসিকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারি বাস মালিকরাও শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে নিয়ে দিনভরে ছিল নানা গুঞ্জন। শেষ বিকেলে তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে দেয়া হয় অব্যাহতি। কাউন্সিলররা জানান অনাস্থা, তবে পুরোটাই চক্রান্ত দাবি করে ভুলের জন্য ফেসবুক লাইভে ক্ষমা চান আব্বাস। বঙ্গবন্ধুর মুরাল ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ। উন্নয়নের অভিযাত্রায় রাজশাহীর ব্যানারে নগরীর কুমারপাড়া এলাকায় বের হয় মিছিল। অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেয়রের সহকর্মী কাউন্সিলররাও ছিলেন সোচ্চার। বঙ্গবন্ধুকে অমর্যাদা করা হয়েছে এমন অভিযোগে আব্বাসের প্রতি এনেছেন অনাস্থা প্রস্তাব। স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি সহ 6টি অভিযোগও করেন তারা। তাকে অপসারণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের কাটাখালী পৌরসভার 12 জন কমিশনার, 12 জন ওয়ার্ড কমিশনার সহ সবার একমতেই আমরা তাকে অপসারণ চাই। জেলা আওয়ামী লীগের সভায় সদস্য পদ থেকে তাকে অব্যাহতি এবং স্থায়ী বহিষ্কারের সুপারিশ পাঠানো হয় কেন্দ্রে। জেলা আওয়ামী লীগ থেকে তার প্রাথমিক সদস্যপদ বাতিল সহ বহিষ্কার আদেশের সুপারিশের জন্য একমত হয়ে সকলে সিদ্ধান্ত দিয়েছে। আমাদের বিজ্ঞ 5 আইনজীবীকে দায়িত্ব আমাদের সভাপতি মহোদয় অর্পণ করেছে যে কিভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা যায়। দিন শেষে ফেসবুক লাইভে আসেন মেয়র আব্বাস। দাবি করেন তিনি চক্রান্তের শিকার। আমাকে ফেসবুকে কতজন কত কথা বলছে, আসলে আমি ভুলটা কত বড় ভুল করেছি বলেন, কি এমন ভুল করেছি? আমাকে ফেসবুকে গালাগালি করছে, এরপরাই আমার বিরুদ্ধে মিছিল করলো, ভাঙচুর করলো, আমি ভুল করেছি। সম্প্রতি আব্বাস বঙ্গবন্ধুর মুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য ছাড়াও বিরূপ কথাবার্তা বলেন দলের এক প্রভাবশালী নেতাকে নিয়ে। আমি যে কথাগুলি বলছি কথাগুলি ডাইরেক্ট আপনি কালচার লিটনে ঢেলে করবেন, যে কথাগুলো আমার সামনে এতগুলি লোকের সামনে এভাবে বললাম। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে ভারতের মুম্বাইয়ে বোমা হামলার 13তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভারতের ওপর কোনো হামলা হোক তা চায় না বাংলাদেশ। অনুষ্ঠানের আয়োজক 71 ঘাতক দালাল নির্মূল কমিটি। 2008 সালে সেই হামলায় 140 জন ভারতীয় এবং 25 জন বিদেশি পর্যটক নিহত হন। সেই ঘটনার স্মৃতিচারণ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। To maintain democratic freedoms and rights and to continue to offer to people the luxury of debating for your rights and debating a political opinion. আমাদের নিরাপত্তা বাহিনীকে আমরা মনে করি তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা তৈরি হয়ে রয়েছে। সেই জন্যই এখন আর কোনো বড় ধরনের আক্রমণ তারা আগে থেকে ডিটেক্ট করতে পারছে। সংবিধানের প্রতি ভালোবাসা থাকলে নৌকায় ভোট দিয়ে তা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়া আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশকে বারবার পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরাই হেরে গেছে। জাতি গঠন ও সংবিধান বাংলাদেশ ও ভারতের তুলনামূলক বিশ্লেষণ শীর্ষকে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর সরকার আলী আক্কাস। বিলিয়ার পরিচালক ডক্টর মিজানুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। বাংলাদেশ ও ভারতের সংবিধান বিশেষজ্ঞরা ভার্চুয়াল আলোচনায় অংশ নেন। পাকিস্তানি সেই অন্ধকার যুগে আমাদের ফিরিয়ে নিয়ে যাবার বারবার অপচেষ্টা হয়েছে, যে কারণে আমাদের সংবিধানও ক্ষতবিক্ষত হয়েছে, আমাদের সমাজ বারবার ক্ষতবিক্ষত হয়েছে এবং আমরা সেই ক্ষতগুলোকে কিন্তু এখনো বহন করে চলেছি। কাজেই সেই ক্ষতগুলো এই যে বহন করে চলেছি, সে কারণেই আমাদের এখনো অনেক খুঁড়িয়ে চলতে হচ্ছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:45 ভূকম্পন অনুভূত হয়। 5.8 মাত্রার ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাকা এলাকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে USGS ও earthquaketracker.com জানায়, বাংলাদেশের স্থানীয় সময় ভোর 5:45 রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.8। এখন পর্যন্ত রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, খুলনা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পনের খবর পাওয়া গেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে পাহাড় চলচ্চিত্র উৎসব। শুক্রবার বিকেলে জুম ফিল্ম ফোরাম, পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ও দৃকপাট ট্রাস্টের সম্মিলিত আয়োজনে দৃকপাট ভবনে 3 দিনের এই উৎসব উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের পরিচালক অদিতি দেওয়ান। তিনি বলেন, ঢাকায় আদিবাসী ও তাদের ভাষায় চলচ্চিত্র তৈরি এবং চলচ্চিত্র প্রদর্শন জরুরি। এ সময় পার্বত্য চট্টগ্রামের চলচ্চিত্র প্রচারণা নিয়ে আলোচনা করা হয়। এই উৎসবে 20টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী হবে। এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে গেটো ইনস্টিটিউট বাংলাদেশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি, গুপি বাঘা প্রোডাকশন লিমিটেড, সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটি ও হিল রিসোর্স সেন্টার। করোনার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্কে গোটা বিশ্ব। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গবেষকরা জানান দেন এর উপস্থিতি। দাবি, ডেল্টার তুলনায় কয়েকগুণ ভয়াবহ সংক্রমক নতুন ভ্যারিয়েন্টের। এরপর এই সতর্ক অবস্থানে চলে গেছে অনেক দেশ। আফ্রিকার 6টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন, স্থগিত করেছে ফ্লাইট চলাচলও। বিশ্বব্যাপী মহামারী ছড়ানোর 21 মাস পর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট B11529। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইঙ্গিত দেওয়ার পরই বৃহস্পতিবার তথ্যটি স্পষ্ট করে আফ্রিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গবেষকরা। গৌতেংয়ে প্রাথমিকভাবে গুচ্ছ সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা মেট্রো স্টেশনের ভিড় থেকে ছড়িয়েছে ভাইরাসটি। বিজ্ঞানীরা এখনো নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা করছেন। খুব শিগগিরই জানা যাবে বিস্তারিত। এটা স্পষ্ট ধারণার তুলনায় অসম্ভব দ্রুত গতিতে সংক্রমণ ঘটাতে পারে এই ভ্যারিয়েন্ট। কোনো ব্যক্তি সংক্রমিত হলে তার সংস্পর্শে আসা কমিউনিটিতে চোখের নিমেষেই ছড়াবে ভাইরাস। কেন B11529কে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ক্ষতিকারক বলা হচ্ছে? গবেষকদের দাবি, দিল্লিতে তাণ্ডব চালানো ডেল্টা থেকে দ্বিগুণ হারে সংক্রমণ ঘটাতে সক্ষম এটি। শুধু তাই নয়, কৌশলে ফাঁকি দিতে পারে ভ্যাকসিনের প্রতিরোধ কাঠামো। বিষয়টি খোলাসা হতেই তড়িঘড়ি আফ্রিকার 6 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। জানিয়েছে বন্ধ থাকবে ফ্লাইট চলাচলও। এরই মধ্যে দেশগুলো থেকে লন্ডন পৌঁছানো মানুষরাও রয়েছেন নজরদারিতে। ব্রিটেনে এখন পর্যন্ত ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ার খবর মেলেনি। তবে সতর্কতার অংশ হিসেবে আফ্রিকার 6টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফ্লাইট চলাচল আপাতত স্থগিত। শুক্রবার পর্যন্ত ওই দেশগুলো থেকে আসা সবাইকে কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে করাতে হবে নমুনা পরীক্ষা। প্রথমবার দক্ষিণ আফ্রিকার গৌতেং প্রদেশের বাসিন্দাদের মধ্যে মেলে এই ভ্যারিয়েন্ট। গবেষকদের সন্দেহ, সেখানে নতুনভাবে শনাক্ত হওয়া সংক্রমণের 90% B11529। বর্তমানে আরও 8 প্রদেশে এটি শনাক্ত হয়েছে। একই সাথে হংকং ও বতসোয়ানায় পাওয়া গেছে নতুন ভ্যারিয়েন্ট।
মৌলি ইসলাম, যমুনা নিউজ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। লিটন দাস মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন 204 রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটনের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার 4 উইকেটে 253 রান করেছে টাইগাররা। দিন শেষে মুশফিক 82 আর লিটন অপরাজিত আছেন 113 রানে। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের রিপোর্ট। শুরুর সংখ্যা কাটিয়ে স্বস্তির দিন পার করলো বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে চড়ে সকালের কালো ধোঁয়া ও কুয়াশাচ্ছন্ন আশঙ্কা ঠেলে বিকেলে ঝরল সূর্যের কিরণ। কিন্তু 22 গজে সকালের শুরুটা ছিল জহুর আহমেদের আকাশে ওড়া কালো ধোঁয়ার মতো, যেখানে বাংলাদেশ আটকে ছিল 14 রানের ঘরে। 3 টপ অর্ডার সাদমান, সাইফ আর শান্ত ফিরেছেন সমান 14 রান করে। টেস্টে বাংলাদেশের ভরসা অধিনায়ক মমিনুল হক 2 অঙ্কের ঘর ছুঁতে না পেরে ফেরেন শান্তর আগে। 49 থেকে নতুন উদ্যম পায় টাইগারদের ইনিংস। পঞ্চম উইকেটে জহুর আহমেদের সবুজ গালিচার মতন নিজেদের ইনিংসটাও সবুজ করে তোলেন মুশফিক লিটন। 95 বলে লিটনের 50-এর পর 108 বলে মুশফিক তুলে নেন 50। শাহিন শাহ আফ্রিদি নোমানদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সাগরিকার উইকেটে নিজের করে নেন লিটন। 67 রানে যদিও বা লিটনটির জীবন ঠিকই পান। নার্ভাস 19-এর জুজু কাটিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এবার অপেক্ষা মুশফিকুর রহিমের। দ্বিতীয় দিনে মুশির সেঞ্চুরির সাথে 204 রানের জুটিটা কত লম্বা করতে পারেন এই দুইজন, সেটি এখন দেখার বিষয়। লিটন অপরাজিত আছেন 113 রানে আর মুশফিক অপরাজিত 82 রানে। প্রথম সেশনটা যদি হতাশার হয়, দ্বিতীয় সেশনটা পাওয়ার। প্রথম 4 উইকেটে যা হয়নি তা হয়েছে পঞ্চম উইকেট জুটিতে। মুশফিক লিটন মিলে ঘুরিয়ে দিয়েছেন টেস্টের প্রথম দিন। দ্বিতীয় দিনের শুরুটা যদি এরকম ভাবে করা যায়, কিছুটা টিকে থাকা যায়, তাহলে হয়তো এই টেস্টের ফলাফলটা ভিন্ন হতে পারে। মামুনুর রশিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।